সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। গুরুতর শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের কাছে তিনি তার পদত্যাগপত্র দাখিল করেন। লিখিতভাবে জানানো হয়, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অটোনমিক নিউরোপ্যাথি সহ নানা শারীরিক জটিলতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি শারীরিক ও মানসিক অসামর্থ্যের কথা উল্লেখ করে সংবিধানের 50-এর 3 নং অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব ছাড়ার কথা জানান। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 2023 সালে 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। দর্শক, সংসদ ভবন এলাকায় রয়েছেন সহকর্মী লাভলি বিথি। যাচ্ছি তার কাছে। বিথি, স্পিকার রাষ্ট্রপতির ভার গ্রহণের পর সাংবিধানিক ও আইনি প্রক্রিয়াগুলো কি হতে পারে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। স্পিকার যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, অর্থাৎ তিনি তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যান। এরপর যেটি হচ্ছেন যে স্পিকার অফিস থেকে এই যে পদত্যাগপত্রটি হচ্ছে সেটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে, সেখান থেকে গেজেট আকারে প্রকাশ হবেন এবং এরপরে যেহেতু এখন সংসদ নেই, কিন্তু নিয়ম অনুযায়ী পদত্যাগ পরের 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তার মানে সেই ক্ষেত্রে যেহেতু এখন সংসদ নেই, সংসদ আহ্বান করতে হবে এবং সেই আহ্বানটি করবেন এখন যিনি ডেপুটি স্পিকার আছেন, স্পিকারের দায়িত্ব পালন করবেন সেই তিনি। এবং
তারপর 90 দিনের মধ্যে সেই নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হবে নির্বাচন কমিশনকে, কারণ রাষ্ট্রপতি জাতীয় সংসদের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনও কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে যেহেতু এখানে জনগণের ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে একটি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং তফসিলের পর যারা যারা রাষ্ট্রপতি পদে দাঁড়াতে চান, নির্বাচন করতে আগ্রহী, তারা সেই মনোনয়নপত্র জমা দিবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর জাতীয় সংসদের মতো একই নিয়ম যে যাচাই বাছাই হবে, এবং যদি একাধিক থাকে সেক্ষেত্রে হচ্ছে ব্যালট বক্স থাকবে, ব্যালট বক্সের পর ভোট দেওয়ার পর সেই ভোট গণনার পর রাষ্ট্রপতি নির্বাচন হবে। কিন্তু যদি একজন প্রার্থী থাকেন এবং তার মনোনয়নপত্র যদি বৈধ হয়, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো রকম ভোটের প্রয়োজন হয় না। সেই যেহেতু দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় এবং সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বর্তমানে বিএনপি, সুতরাং সব কিছু মিলিয়ে বলা যায় যে সেখানে আসলে ওইভাবে আনুষ্ঠানিকভাবে ভোটের কোনো প্রয়োজন হয় না, তাকেই রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে নতুন একটা রাষ্ট্রপতি নির্বাচন পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে এই যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো আছে 3 মাসের, সে বাধ্যবাধকতা আছে এবং 3 মাসের মধ্যে সেই নির্বাচন সম্পন্ন করতে হবে। শাওন। বিথি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই বঙ্গভবনের সামনে, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সার্বিক চিত্র কি, সেটি একটু জানতে চাই। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন সেখানে যেতে পারেন, কি তথ্য আছে আসলে আপনার কাছে, জানতে চাই বিস্তারিত। শাওন, বিকেলে ঠিক 4টার পরপরই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগপত্র, সেটি সংসদ সচিবালয় অর্থাৎ স্পিকারের কাছে পৌঁছেছে এবং সেটি আপনি এর আগে জানাচ্ছিলেন। তার পরপরই মূলত যে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যে দায়িত্ব নেওয়ার বিষয়টি, সেটি সামনে চলে আসে। ইতিমধ্যে আপনি জানেন যে এখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। যেহেতু সাংবিধানিক রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, সেজন্য মূলত রাষ্ট্রপতি পদত্যাগের পরপরই কিন্তু স্পিকার সেখানে সাংবিধানিকভাবেই তিনি রাষ্ট্রপতির যে দায়িত্ব, সেটি দায়িত্বভার গ্রহণ করেছেন। তো এর পরপরই মূলত প্রশ্ন উঠে আসলে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি আসলে কোথায় থাকবেন, তিনি কি বঙ্গভবনে আসবেন নাকি স্পিকারের যে বাসভবনটি রয়েছে সেখানেই থাকবেন। তবে আমরা কয়েকটি সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করেছিলাম যে এখন যে বঙ্গভবনে অবস্থান করছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কখন নাগাদ বের হবেন কিংবা কখন নাগাদ ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি তিনি আসবেন। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কোনোভাবেই কিন্তু বিষয়টি নিশ্চিত হতে পারিনি যে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি কবে নাগাদ বা কখন নাগাদ বঙ্গভবনে এসে পৌঁছাবেন। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তিনি তার যে স্পিকারের যে বাসভবনটি রয়েছে সেখানেই তিনি অবস্থান করছেন এবং সেখানকার চারপাশেই কিন্তু আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে যখন হয়তো এদিক থেকে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিংবা এদিকে থেকে যখন ক্লিয়ারেন্স পাবেন, তারপরে তিনি হয়তো বঙ্গভবনে এসে উঠবেন। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে সে ধরনের তথ্য নেই কখন নাগাদ তিনি এখানে এসে পৌঁছাতে পারেন। তবে আমরা আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কি আদৌ বঙ্গভবনে আছেন কিনা, এই বিষয়টিও কিছুটা ধোঁয়াশা রয়েছে। অর্থাৎ কেউ কেউ বলছেন যে তিনি সিএমএইচে আছেন, অর্থাৎ সেখানে তিনি তার যে শারীরিক যে দুরবস্থার জন্য তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ তার যে গুরুতর অসুস্থতা যে জন্য তিনি পদত্যাগ করেছেন, সেই চিকিৎসার জন্যই তিনি সিএমএইচে আছেন। আবার আমরা অন্যদিকেও যেমনটি শুনতে পাচ্ছি যে তিনি এই মুহূর্তে বঙ্গভবনে অবস্থান করছেন। যদি এই বিষয়েও আসলে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি শাওন। তবে পরবর্তীতে যে তথ্যই আসুক আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম এই রাষ্ট্রপতি। দায়িত্ব নেয়ার পর থেকে যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কখনোই পুরোপুরি থামেনি। 24-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ছিল তার বিশেষ ভূমিকা। তবে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জন্ম দেন নানা বিতর্কের। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বহাল থাকেন স্বপদে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। দেশে তৈরি হয় এক চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। মহান রাষ্ট্রপতি এই সংকট থেকে উত্তরণে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন শেখ হাসিনারই নিয়োগ দেয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক শূন্যতা দূর করতে পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে ৮ আগস্ট শপথ পাঠ করান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ওই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও। আওয়ামী লীগ আমলের কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি অবগত হইব ২৪-এর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ, তারপর দিনভর নানা উত্তেজনা ও ঘটনা প্রবাহের পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন পালিয়ে যাওয়ার আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ হাসিনা এবং তিনি তা গ্রহণও করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি। কিন্তু বিপত্তি বাধে অভ্যুত্থানের ২.৫ মাস পর একটি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এক বড় বিতর্কের জন্ম দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দাবি করেন শেখ হাসিনার পদত্যাগের দালেলিক কোনো প্রমাণ তার কাছে নেই। এতেই ক্ষোভে ফেটে পড়েন অভ্যুত্থানকারীরা। তার পদত্যাগ দাবি করে শুরু হয় বিক্ষোভ, ঘেরাও করা হয় বঙ্গভবন, রণক্ষেত্রে পরিণত হয় রাষ্ট্রপতির বাসভবন এলাকা। এমন বিক্ষোভের মুখেও তাৎক্ষণিক তাকে অপসারণের উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যায়িত করেন তিনি। ওনার এই কোনো রকম স্ববিরোধিত কথাবার্তা বলার কোনো রকম স্কোপ নাই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন তাহলে উনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছেন কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী সভায় ভেবে দেখতে হবে। আলোচনা আছে তখন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সাংবিধানিক সংকট তৈরি হতো, এমন শঙ্কা থেকেই ওই সময় মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর বিরোধিতা করেছিল বিএনপি। এরপর নানা আলোচনা সমালোচনার মধ্যেও শপথে বহাল থাকেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও শপথ পাঠ করান নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদকেও। তবে রাষ্ট্রপতিকে নিয়ে তখনও কমেনি বিতর্ক। মহামান্য রাষ্ট্রপতি। সরকার গঠনের পর সংসদীয় রেওয়াজ অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরেও সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। রাষ্ট্রপতিকে জুলাই গাদ্দার আখ্যা দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা। কিন্তু সাংবিধানিক বিধি রক্ষায় তখনও রাষ্ট্রপতিকে সমর্থন দেন সরকারি দল। ধীরে ধীরে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় রাষ্ট্রপতিকে, যা অন্তর্বর্তীকালীন সরকারের আগের ১.৫ বছরে দেখা মেলেনি। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই সময়ে একরকম গৃহবন্দী থাকার অভিযোগও করেছিলেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন হয়তো পূর্ণ মেয়াদেই রাষ্ট্রপতি পদে থাকবেন তিনি। এর মধ্যেই ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে যান রাষ্ট্রপতি, ফিরে আসেন ১৮ মে। এরপর থেকেই সরকারের সাথে শীতল হতে শুরু করে রাষ্ট্রপতির সম্পর্ক। হঠাৎই গেল কয়েকদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুটি আলোচনায় আসে বিভিন্ন গণমাধ্যমে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিজ জেলার মানুষের প্রতিক্রিয়া একটু জেনে নিতে চাই। এ পর্যায়ে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিড তালুকদার। কলিড, সবশেষ কবে মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা গিয়েছিলেন সেটি একটু জানতে চাই, এবং পদত্যাগের পর পৌরবাসী কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া?
শাওন, আসলে যদি আপনার শেষ কথাতেই আসি যে মানুষের প্রতিক্রিয়া আসলে পদত্যাগের খবর জানার পর অনেকের সঙ্গে কথা হয়েছে, যারা সাধারণ পথচারী রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, অনেকে এখনও পর্যন্ত জানে না যে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছে। এবং যারা জানে, আমি এমন তার কিছু বন্ধু রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, আসলে তাদেরও কোনো প্রতিক্রিয়া নাই। তারা বলেছে একটি সম্পূর্ণই রাষ্ট্রপতির ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ইচ্ছায় তিনি নিজেকে আর এই পদে রাখতে চাচ্ছে না, বা তিনি অসুস্থ বিধায় তিনি পদত্যাগ করেছে, এটা সম্পূর্ণটাই তার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে আসলে রাজনৈতিক নেতাদের কাছেও জানতে চেয়েছিলাম, তাদেরও কোনো মন্তব্য নেই। এবং আপনার শহরের যে কোনো পরিবর্তন বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই ধরনের কোনো কিছু চোখে পড়েনি। তার যে বাড়িটি রয়েছে সেই জুবলি ট্যাঙ্ক এলাকায়, সেই বাড়িটি আগে যেরকম নিরাপত্তার দায়িত্বে সাধারণভাবে প্রশাসন থাকতো, বর্তমানেও রয়েছে। এখন তিনি পদত্যাগ করেছেন, তারপরে কিছুক্ষণ পরে আসলে বোঝা যাবে সেই বাড়ির নিরাপত্তার দায়িত্বে তারা থাকেন কিনা। আর আপনি যেটা বলেছেন তিনি সর্বশেষ কবে এসেছেন, পাবনাতে বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরেই তিনি কিন্তু নিজ জেলা পাবনাতে আসেন এবং তিনি পাবনার তার মা বাবার যে এখানে কবর রয়েছে সে কবর জিয়ারত করেন। তিনি তার যে বন্ধুবান্ধব রয়েছেন তাদের সঙ্গে একান্ত সময় কাটিয়ে 4 দিন তিনি পাবনা সফর করে তিনি যান। আসলে সব মিলিয়ে সাধারণ মানুষের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই। রাজনৈতিক নেতৃবৃন্দেরও যে কোনো প্রতিক্রিয়া, আমি বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি, তাদেরও আসলে কোনো প্রতিক্রিয়া নেই। শাওন। কলিট, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলো পূরণ করবে সরকার। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় লড়াই করছে। নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করছে। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার জন্য বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী। Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. We had our manifesto in the elections, and we are committed that we will go by the commitments we have made to the people and during the election. নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়, অন্যায় করলে দলের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে দলের রুকন সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে সীমান্তে যে কোনো উস্কানি থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। রাজধানীর কাকরাইলে জামাতে ইসলামীর রুকন সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকি। রুকনদের উদ্দেশ্যে বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয়, দলের প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত জামাতে ইসলামী। দলের যে কেউ অন্যায় করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। যদি সহনীয়ত মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। এ সময় সীমান্তে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয়ে শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন?
সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ দাবি করা হলে জুলাই গণ অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলেও মন্তব্য করেন জামাত আমির। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, শ্যামনগরের মানুষ গাজী নজরুলকে এমপি হিসেবে দেখতে চায় না। অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদ সদস্য পদ থেকেও অপসারণ এবং শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, যার প্রভাবে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলাফল, ঢাকা ও আশেপাশের এলাকায় বাসাবাড়ি ও শিল্প সব খাতেই তীব্র সংকট। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের লম্বা সারি, গ্যাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। ক্লান্ত হয়ে অনেকেই ঘুমিয়ে পড়েছেন গাড়ির ভেতরে, কেউ বা আবার গল্প করে কাটাচ্ছেন সময়। এত অপেক্ষার পরও কেউ কেউ ফিরে যাচ্ছেন গ্যাস না পেয়ে। কোনো গ্যাস পাইলাম না, গাড়ির জমা উঠাইতে পারি নাই, তাই গাড়ির জমা দেবো কি দিয়া। কোনো জায়গায় গ্যাস লইতে পারি নাই, এখানে সিরিয়াল দিয়া এই 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো শিওর নাই। 50-60 টাকা এক টিপ মারলেই শেষ, আবার সিরিয়াল দেওয়া লাগে। 6:30 আসছি, এখন মতো দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা বলতে পারি না। গ্যাসের কোনো খবর নাই, প্রেশার নাই, গ্যাস পাই খুব কম। নাস্তা নুস্তা কোনো কিছু খাই না, 6টা বাজে আসি ফজরের নামাজ পড়ে, এখন পর্যন্ত গ্যাস পাইছি না। তেল নাই, তেলের দাম বাড়াইছে, অজুহাত শেষ। কখন গ্যাসের দাম বাড়াইবে, 100 টাকা বাড়াক, 200 টাকা বাড়াক, সাধারণ মানুষকে, গরিব মানুষ কষ্ট দেবো গা। চালকরা বলছেন, গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার তলানিতে ঠেকেছে। সংসার চালানো নিয়ে শঙ্কায় তারা। আমাদের বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ঘর ভাড়া আছে, আর আমরা তো অনেক সংকটে পড়ে গেছি। আমরা যদি সকাল বাজারে টাকা না নিতে পারি, তাই তো বাসায় গেলে বউ বলাবান বলে যে তুমি সারাদিন তো রাস্তায় ছিলা, তাই বাজারে টাকা নাই, অনেকেই খামু। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা মাফিক সরবরাহ সম্ভব হচ্ছে না। সকাল 9:40 পর্যন্ত দিছি, পরে হট করে মেশিন বন্ধ হয়ে গেছে, যা দিয়ে লাইনে গ্যাস নেই, এরপর থেকে বন্ধ। গ্যাস তো গতকাল থেকে সকাল 6-6:30 থেকে গ্যাস থাকে না আমাদের পাম্পের নাই। লাইনে আমরা মানে গ্যাসের চাপ কম পাইতাছি, তাই বুঝতেছি, তাই ছাড়া কোনো অপশন পাচ্ছি না। গ্যাস সংকট রয়েছে আবাসিকে। সামান্তা আফরিন একজন গৃহিণী। তিনি জানালেন, লাইনে জ্বালানি না থাকায় পাল্টে যাচ্ছে জীবনযাত্রা আর দৈনন্দিন রুটিন। আবার নাস্তাটাও করার ওই স্কোপটা থাকে না, একদমই গ্যাস থাকে না। দেখা যায় চুলায় হচ্ছে মানে ম্যাসের কাঠি দিয়ে ধরায়, তারপরে হচ্ছে গ্যাসটা একটু আসে, তাও ওই গ্যাস তো এনাফ না আমার খাবারটা তৈরি করার জন্য। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সুনির্দিষ্টভাবে কেউ তা বলতে না পারলেও আগামীতে গ্যাসের তীব্র সংকটে ভুগতে হবে আশঙ্কা রাজধানীবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানতে হলো ভাটারার গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ 8 বছরের হাফসা ও তার খালু শাহিনকে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ হাফসার খালা ফাহিমা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের অবহেলা আর দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র 1 মাস আগে মাদ্রাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে হাফসাকে নিয়ে ভাটারা এলাকায় এসেছিলেন তার খালা ফাহিমা। দুর্ঘটনার আগের দিন স্থানীয় একটি মহিলা মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয় হাফসাকে। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন নিয়েই ছিল ছোট্ট হাফসার উচ্ছ্বাস, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল গ্যাস বিস্ফোরণে। এখানে লেখাপড়া করবে, ভর্তি করাইছিল যেদিন আপনার এই ঘটনা ঘটছে এর আগের দিন ভর্তি করাইছিল আর কি, মাদ্রাসাতে ভর্তি করাইছে। সে এখানে থেকে লেখাপড়া করবো, আর তার খালা তার অনেক ভালোবাসে আর কি, সে তার খালারা ছাড়া থাকে না।
গুরুতর দগ্ধ ফাহিমা এখনও আইসিইউতে চিকিৎসাধীন। এখনও জানেন না তার স্বামী শাহিন এবং বোনের মেয়ে হাফসা আর বেঁচে নেই। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব পুড়ে গেছে, মানে পুরো একটা সাদা কফিন ইয়ার মতো, একদম মমির মতো অবস্থা। আমরা যেন আর এরকম ভুক্তভোগী না হয়, কারো সন্তান যেন কারণ বাবার যেন না হারায়। স্বজনদের দাবি 1 মাস আগেই বাসার গ্যাস লিকেজ এবং লাইনে পানি আসার বিষয়টি ভিডিও করে বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদেরকে কয়েকবার বাড়িওয়ালা এবং ওনাদেরকে সবাইকে কনফ্রন্ট করার চেষ্টা করা হয়েছে, বাট জিনিসটাকে তারা আমলে নেয়নি। এই গাফলতি যে কোনো আর না হয়, আর এই গাফলতির সর্বোচ্চ বিচারটাই আমরা চাচ্ছি। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন গুরুতর দগ্ধ 3 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার রাতে হাফসা এবং ভোরে শাহিনের মৃত্যু হয়। ফাহিমার অবস্থাও সংকটাপন্ন। খুবই দুঃখের বিষয়, আমরা গতকাল রাত 12:30টার দিকে হাফসা বাচ্চাটা এক্সপায়ার করেছে এবং আজকে ভোর 6:30টার দিকে এই যে শাহিন যে উনি মারা গেছেন। আর ওনাদের ওয়াইফ এই যে ওনার 40% ফ্লেম্বার, ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, উনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে, ওনার অবস্থাও সংকটাপন্ন। স্বজনরা জানিয়েছেন বাড়ির মালিককে দায়ী করে ভাটারা থানায় অভিযোগ দায়ের করবেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে 8 জনকে পুশিনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। 47 বিজিবি ব্যাটালিয়ন জানায় ভোর 5টার দিকে সীমান্তের জয়পুর এলাকা দিয়ে 8 জনকে নদীপথে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। সাঁতার কেটে তারা সীমান্তের এপারে আসে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি। পরে ওই 8 জনকে তাৎক্ষণিক ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্তে 7 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সকালে বিএসএফ সদস্যরা তাদের পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাদের বাধা দেয়। পরে বিজিবির বাধার মুখে 7 জন নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়। চীনের কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মিয়ানমারের পাশ দিয়ে একটি সড়ক বের করার কাজ শুরু করবে সরকার, এমনটাই বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দুপুরে রাজশাহী নগরীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমে চীন সফর করেছেন। চীনের সাথে বিএনপির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী। সরকার আশা করছে কুম্বিং থেকে চট্টগ্রাম পোর্ট একটা বার্মার সাইড দিয়ে একটা খুব দ্রুত একটা রাস্তা বের করা। আমরা খুব শর্টলি তাদের সঙ্গে আমাদের প্রিয় মহানগরীও বলে গেছে, শুধু শিক্ষা নিতে হলে চীনে যাও। সরকার 5 বছরে 25 কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সকালে পঞ্চগড় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কথা বলেন। তিনি জানান, গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে। গাছের সাথে নদীরও সম্পর্ক রয়েছে, নদী রক্ষায় গাছ লাগানো আবশ্যক। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি করে গাছ লাগানোর অনুরোধ করে পোস্ট করার আহ্বান জানান শিক্ষার্থীদের। আপনারা সবাই কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। আমি অনুরোধ করব, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অনেকগুলো ফেসবুকে সেইগুলো আপনি পোস্ট করেন, আপত্তি নাই, আপনি পোস্ট করেন, কিন্তু এর পাশাপাশি আপনি একটি গাছ লাগানোর চেষ্টা করেন। উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবছরের যশোমাধবের রথোৎসবের। বিকালে উল্টো রথ টানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজনকান্তি সরকার। যাত্রাবাড়ি থেকে কঠোর নিরাপত্তায় বিশাল রথটি টেনে নেওয়া হয় ধামরাইয়ের রথখোলা যশোমাধব মন্দিরে। ঐতিহ্যবাহী রথোৎসবের শেষ দিন সকাল থেকেই ভক্তদের ঢল নামে রথখোলা ও আশপাশের এলাকায়। লাখো ভক্তের পদচারণায় মুখর ধামরাই। সারা দেশের জন্য মঙ্গল প্রার্থনায় আমরা এখানে সমবেত হই সবাই একসাথে। হিন্দুদের মধ্যে সবচেয়ে অন্যতম একটা অনুষ্ঠান, সেই জন্য আসাতে অনেক ভালো লাগে। জগন্নাথ দেব এবং ধামরাইদের মাধব রয়েছে, তো মানুষকে বা ভক্তকে কৃপা করার জন্য বেরিয়ে আসে।
জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ক্ষমতায় গেলেও জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার, বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে নেত্রকোনার খালিয়াজুড়িতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন তিনি। পথসভায় নাহিদ ইসলাম বলেন, নিজেরা হ্যাঁ না ভোট দিয়েও গণভোটকে অস্বীকার করেছে বর্তমান সরকার। পরে নাহিদ ইসলাম বলেন, এনসিপি চাইবে সরকার যেন হাওড় অঞ্চলের অবহেলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দ রাখে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত থাকার কারণে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। গণভোটকে তারা অস্বীকার করলো, তারা মেজরিটি পেয়ে তাদের ক্ষমতায় যাওয়াটা সঠিক মনে করলো, কিন্তু যেই মেজরিটি, যে সংখ্যাগরিষ্ঠ গণভোটে রায় দিল পক্ষে, তারা সেটাকে অস্বীকার করলো। কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল ছাত্রসহ 2 জন। সকালে সদর উপজেলার সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় এক স্কুল ছাত্র, পাকুন্দিয়া উপজেলার আঞ্চলিক সড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়। পুলিশ জানায়, সকালে শহরের জনতা এলাকায় বাসার সামনে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী তুহিন আলম সাইকেল চালানোর সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক চাপা দেয় তাকে। ঘটনাস্থলে প্রাণ হারায় তুহিন। পরে পুলিশ মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক চালক। এদিকে পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও নিকলি হাওর পর্যটনে আসা কিশোরগঞ্জমুখী পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমান। আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। মার্কিন নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না, এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটের লাক্কাতুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগে যে শুল্ক নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে, তবে ভিন্ন নামে। তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম কম ছিল, নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে 20 জন আক্রান্ত হওয়ায় চলতি জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 370। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 674 জনের। আক্রান্তদের বড় একটি অংশই আসছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে। পরিস্থিতি মোকাবেলায় চমেক হাসপাতালে আইসিইউ প্রস্তুত রাখার পাশাপাশি শনিবার থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি। বর্ষা আসতেই চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চট্টগ্রামে চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন 376 জন। আক্রান্তদের অধিকাংশই আসছেন চট্টগ্রামের 15 উপজেলা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে। তাই সাধারণ জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গি ডাইরেক্টলি ব্রেন এনকেফালাইটিস হয়েছে, তো এই সমস্ত পেশেন্টগুলো আমাদের যখন এখানে ওয়ার্ডের ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিসের বাইরে আওতাধীন ছিল না, তখন আমরা ওইসব পেশেন্টদেরকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলাম এবং আমরা 2টা পেশেন্ট অলরেডি এনকেফালাইটিসের পেশেন্ট আইসিইউতে ম্যানেজমেন্ট পাওয়ার পরে রোগীটা ওখান থেকে ভালো হয়ে এখানে চলে আসছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে প্রস্তুতির কথা জানাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর রোগীদের চিকিৎসায় প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ। কারো নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, অথবা কারো প্লাজমা লিকেজ হচ্ছে, পেটের মধ্যে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, রেসপিরেটরি রেট বেড়েছে, এই রোগীগুলোকে আমরা ভর্তি দিব। এদিকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে শনিবার থেকে চট্টগ্রাম জেলা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি। এই কাজ শুধু এটা সরকারের জন্য না, এটা নিজের জন্য কাজ, এটা রাষ্ট্রের জন্য কাজ। যখন কাজটা সমাজের জন্য হয়, যখন কাজটা রাষ্ট্রের জন্য হয়, তখন আমাদের আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করার মতো মেন্টালিটি আমাদের সকলের মধ্যে রাখতে হবে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 20 জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 674 জনে। মৃত্যু হয়েছে 2 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 15তম জোসেফাইট ওয়াল ম্যাগাজিন অ্যান্ড লিট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। জোসেফাইট ওয়াল ম্যাগাজিন ক্লাব আয়োজিত এই সম্মিলিত বিজ্ঞান উৎসবে 30টির বেশি প্রতিষ্ঠানের 1000-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে ট্রেজার হান্ট, ক্যালিগ্রাফি, কুইজ সহ নানা প্রতিযোগিতা ছিল। প্রতিটি বিভাগেই শিক্ষার্থীরা মেধা ও সৃজনশীলতার প্রমাণ দেয়। দেয়াল পত্রিকায় ভিন্ন ভিন্ন উদ্ভাবনের গল্প তুলে ধরা হয়। অনেক শিক্ষার্থী মৌলিক পরিকল্পনার নীতিগুলো তুলে ধরে। ইরান সফরে ট্রাম্পের হয়ে যুদ্ধবিরতির একটি প্রস্তাব তুলে ধরেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও গ্যাস সহযোগিতা বিষয়ে আলোচনায় বসে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। ইরানের দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রেখে কোনো সমঝোতায় যাবে না তারা। তবে যুদ্ধবিরতি প্রস্তাবের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে ইরান সফরের ঠিক আগে যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার 3 প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। প্রাণহানি ছাড়িয়েছে 90 জন। ভারতের আসামে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 47 জন। নিখোঁজ রয়েছেন আরও 70 থেকে 80 জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন 7 লাখের বেশি মানুষ। আসাম সরকার জানিয়েছে, প্রতিবেশী নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টির কারণে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে এই বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে গুজরাট ও মহারাষ্ট্রেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং আফগানিস্তানের নুরিস্তানে গত 3 দিনে বন্যায় অন্তত 46 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন তীব্র হয়ে উঠছে। সময়ের সাথে সাথে আরও ভয়াবহ রূপ ধারণ করছে ফ্রান্সের দাবানল। নতুন করে 2টি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 30,000 মানুষকে। শুধুমাত্র বর্দ অঞ্চলেই পড়ে গেছে 3000 হেক্টরের বেশি এলাকা। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র দাবদাহের কারণে সৃষ্টি হয়েছে খরা, যা থেকে ছড়িয়ে পড়ছে দাবানল, যা গত 2 দশকের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। লালচে কমলা রঙের আগুনের আভা আর তীব্র তাপে চারপাশ যেন নরককুণ্ডে পরিণত হয়েছে। এই ধ্বংসলীলার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। স্পেনের পাশাপাশি দাবানল ভয়াবহ রূপ নিয়েছে ফ্রান্সেও। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে চলছে আগুনের তাণ্ডব। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে লা কেফের এলাকায়। এলাকাটি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 10,000 পর্যটক সহ স্থানীয় মানুষ। বালিয়াড়ি, সাইকেল চালানোর সুন্দর পথ ও ঝিনুকের জন্য বিখ্যাত এই শহর। অবসর সময় কাটানোর জন্য ফ্রান্সের তারকাদের কাছে জনপ্রিয় স্থান এটি। প্রাণপ্রিয় শহরকে এভাবে ধ্বংস হতে দেখে আমার হৃদয় ভেঙে যায়। বসবাসের জন্য অন্যতম মনোরম একটি জায়গা এভাবে ধোঁয়ায় বিলীন হতে দেখা সত্যি বেদনাদায়ক। আগুনটি খুব দ্রুত গতিতে ঘন পাইন গাছের বনে ছড়িয়ে পড়ে। আরকাচন উপসাগরীয় এলাকায় পুড়ে যায় 8500 একর ভূমি। ধ্বংস হয়ে গেছে 3টি বাড়ি ও একটি ক্যারাভান। মে মাস থেকে পরপর 3টি তাপপ্রবাহে নদীনালা শুকিয়ে দাবানলের প্রকোপ বাড়িয়ে দিয়েছে। মাসের শুরুতেও বিখ্যাত ফন্টেনব্লু বনের 10 ভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরের অঞ্চলগুলোতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বিরল। দক্ষিণে জিরোন্দ অঞ্চলেও দাবানল থেকে বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 12,000 মানুষকে। আরও প্রায় 9,000 মানুষকে স্থানান্তরের কাজ এখনও চলমান। বর্দোতে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 3,100 হেক্টর জমি। স্থানান্তর করা হয়েছে 20,000 মানুষকে। বিষয়টি উদ্বেগজনক। আমাদের পুরো এলাকা পড়ে ছাই হয়ে গেছে। বাড়িঘর ছেড়ে এসেছি, জানি না এখন আমরা নিরাপদ কিনা। শুধু ধৈর্য সহকারে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ইউরোপে দাবানল নতুন কোনো ঘটনা নয়, তবে এবছরের মতো ধ্বংসলীলা আগে খুব একটা দেখা যায়নি অঞ্চলটিতে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।